আসসালামু আলাইকুম। আমরা ফার্স্ট কোশ্চেন ব্যাংক সিরিজের এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিকের পরিমাণগত রসায়নের দ্বিতীয় ক্লাসটা করব। আজকে আমরা মূলত টাইট্রেশন থেকে শুরু করব। টাইট্রেশন থেকে শুরু করে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণে গিয়ে আমরা শেষ করব। তো এখানে প্রথমে যে কোশ্চেন আছে একটু খেয়াল করি। 10 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে 0.12 ml ঘনমাত্রার 15 ml অক্সালিক অ্যাসিড দ্বারা টাইট্রেশন করলে প্রসারণ বিন্দু পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা কত এটা বের করতে বলছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা টাইট্রেশনের ক্ষেত্রে সর্বদা সূত্র বলছি কি N1 E1 সমান N2 E2 বলবো। N1 টা ধরো আমি বলতেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য আর N2 টা বলতেছি অক্সালিক অ্যাসিডের জন্য। এখানে কি কি আছে? এইখানে আছে হচ্ছে আয়তন আর বের করতে বলছে ঘনমাত্রা। তাহলে এখানে আমরা কি দিব? N1 বলতে V1 S1, তো V1 বলতে 10, S1 বলতে বের করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, N2 বলতে কি V2S2, কারণ এখানেও দেখো ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। 0.12 ইন্টু 15 ml ইন্টু অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড এর তুল্য সংখ্যা কত সেইটা দিতে হবে। অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা তো আমরা জানি 2। এগুলা জানো বলে কিন্তু আর আমি এইখানে তুল্য সংখ্যার কথাগুলো বলতেছি না। এখন অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা বললাম 2, তাহলে এখান থেকে SO সমান কত আসবে? এটা যদি আমি ক্যালকুলেটরে একবারে বসাই তাহলে আমার এখান থেকে 0.36 এর মতো এটা আসে। তারপর একটু দেখি 10 গ্রাম ফেরাস সালফেট 10 গ্রাম ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট দরকার? কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম ডাইক্রোমেট দরকার? ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরাস সালফেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট। তো এখানেও সেই একই জিনিস করব। N1 E1 সমান N2 E2 করব। N1 মানে এবার আমি এখানে কোনটা অ্যাপ্লাই করব? এখানে ভর দেওয়া আছে, এখানে ভর দেওয়া আছে। তাহলে ভর বলতে কি N1 টা ধরো আমি ফেরাসের জন্য বলতেছি, আর এখানে কত গ্রাম এই পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য আমি 2 টা বলতেছি। তাহলে N1 সমান এখানে লিখবো 10 ডিভাইডেড বাই 152। ফেরাস সালফেট আণবিক ভর 152। এখানে ফেরাস সালফেটকে পুরোটাকেই কিন্তু জারিত করতে বলছে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত? 1। N2 বের করতে হবে W ডিভাইডেড বাই পটাশিয়াম ডাইক্রোমেট, এর আণবিক ভর 294, এর তুল্য সংখ্যা কত? 6। তাহলে এখান থেকে W টা বের করবো কোনাগুনি গুণ করে। তাহলে এখানে ক্যালকুলেটর করলে 3.23 আসতেছে। একটি বিকারে 20 ml 0.1 মোলার HCl এর সঙ্গে এত ml সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হলো। এই দ্রবণে 60 ml অজ্ঞাত ক্ষার যদি যোগ করা হয় তবে দ্রবণটা সম্পূর্ণরূপে প্রশমিত হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অজ্ঞাত ঘনমাত্রা কত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের অজ্ঞাত ঘনমাত্রা কত? একটু খেয়াল যদি করো, কি যোগ করা হয়েছে? HCl সালফিউরিক অ্যাসিড, এই দুইটা কি অ্যাসিড না? এই দুইটা হচ্ছে অ্যাসিড। আর 50 ml অজ্ঞাত সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এর সাথে যোগ করা হয়েছে। 60 ml অজ্ঞাত যোগ করা হয়েছে, দিয়ে বলছে এখানে দ্রবণটা সম্পূর্ণরূপে পরিশমিত হয়েছে। এখানে দ্রবণটা সম্পূর্ণরূপে পরিশমিত হওয়া মানে কি? উভয় পাশের মোল সংখ্যা মানে ক্ষারের মোল সংখ্যা এবং অ্যাসিডের মোল সংখ্যা সেম থাকবে, এইভাবে বলতে পারি। মানে ক্ষারের মোল সংখ্যা এবং অ্যাসিডের মোল সংখ্যা সেম থাকবে। তাহলে ধরো আমি বললাম N of base এইটা সমান N of acid বা ক্ষার। এখন বেস তো একটাই আছে, এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবা? তুমি V1S1 into E1 ইউজ করবা। তো এখানে V1 দেওয়া আছে 60, S1 টা তোমাকে বের করতে বলছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 1, অ্যাসিড দেখো দুইটা আছে, তুমি দুইটা গুণ করে দাও
20 ইন্টু 0.1 এই সেলের তুল্য সংখ্যা 1 যোগ 50 ইন্টু 0.1 সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2। এখান থেকে তুমি এসটা বের করো, তার মানে 60 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি এই জায়গায় এসটা পেয়ে যাচ্ছ। 0.2 ইন্টু 10 ডিভাইডেড বাই 60, তাহলে 0.2 মোলার আসে। 16.8 গ্রাম বিশুদ্ধ লোহাকে লৌহ সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে টাইট্রেশন করতে 0.1 মোলার ঘনমাত্রার কত লিটার পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন? এটাও সেই সেম সূত্র না? এইখানে ভর দেওয়া আছে, তো তুমি কি অ্যাপ্লাই করবে? এখানে সেই N1 E1 সমান N2 E2 করবা। এই পাশে তোমাকে কি দিতে হবে? ভরের সূত্র দিতে হবে, মোল সংখ্যা W বাই V। লোহা বলছে এখানে, তাহলে লোহার আণবিক ভরটা তোমাকে এখানে দিতে হবে, আয়রনের আণবিক ভর 56 ইন্টু এইটা তুল্য সংখ্যা দিতে হবে। আয়রন 2 প্লাস থেকে 3 প্লাস যায়, তাহলে এখানে তুল্য সংখ্যা 1 হবে। এবং V2 বের করতে বলছে তোমার। S2 কত দিচ্ছে? 0.1 দেওয়া আছে, আর পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6। এখান থেকে তুমি V2 টা বের করে নাও। কত আসে এখানে? 6 আর 0.6 এখানে ভাগ হয়ে যাবে, 16.8 ডিভাইডেড বাই 56 ইন্টু 0.6, 0.5 গ্রাম। 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে 100 ml 0.5 নরমাল এবং 50 ml 0.25 নরমাল দ্রবণ তৈরি করতে যথাক্রমে কি কি আমার দরকার হবে? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড থেকে একবার এইটা তৈরি করতে বলছে, সালফিউরিক অ্যাসিড থেকে আবার এইটা তৈরি করতে বলছে, দুইটা। তাহলে প্রথমে আসো 1 মোলার সালফিউরিক অ্যাসিড থেকে 100 ml 0.5 নরমাল যদি প্রস্তুত করতে চাই, 0.5 নরমাল মানে কি? এইখান থেকে আমি তুল্য সংখ্যা বের করে ঘনমাত্রা বের করে নিব, কারণ আমরা সব ঘনমাত্রা সূত্র থেকে শিখছি S সমান N বাই E। N এর মান তো এখানে কত দিছে? 0.5 নরমাল, আর সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, তার মানে এখানে 0.5 বাই 2, 0.5 ডিভাইডেড বাই 2, ওই টাকাও তো থাক। এবার আমাকে কি করতে হবে? এখানে V1SN অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা V1SN অ্যাপ্লাই করব। তাহলে V1 সালফিউরিক অ্যাসিড কতটুকু দরকার? এখানে দেখো আয়তন দেওয়া আছে, তোমার এইখানে আয়তন নাই, ওই আয়তনটা বের করতে হবে। V1SN এর মান কত? 1, আর এখানে কত? 100 ইন্টু 0.5 বাই 2। এখানে ঘনমাত্রা আমরা 0.5 বাই 2 পাইলাম। যেহেতু দুইটা তুল্য সংখ্যা সেম, সেজন্য কিন্তু আমি এখানে নিই নাই। তাহলে এখানে V1 তুমি কত পাচ্ছ? V1 তুমি পাচ্ছ 25। সেম ভাবে এবার তুমি এইটার জন্য আসো, তাহলে এখানে তুমি V1 ইন্টু 1, V1 ইন্টু 1, এখানে কি লিখবা? 50 ইন্টু 0.25, আমরা ঘনমাত্রা কি বলছি? N বাই E, তাহলে এটা 0.25 বাই 2, এটা হচ্ছে 6.25, 25 এবং 6.25, এটা উত্তর হবে। M/10 সালফিউরিক অ্যাসিড সমায়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে পরিশমিত করবে? M/10 মানে কি? 0.1 মোলার। তাই এখানে সে V1SN এটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে সমায়তন বলছে না দুইটা, তাহলে আমরা এখানে V ইন্টু 0.1 ইন্টু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2, এ পাশে সমায়তন V, এটার এসটা বের করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1, তাহলে এই V এই V তো কেটে যাবে, তাহলে S সমান আসতেছে 0.2। 200 সেন্টিমিটারকে 0.75 মোলার সোডিয়াম কার্বনেট থেকে কত আয়তন ডেসিমোলার সোডিয়াম কার্বনেট তৈরি করা যাবে? একই জিনিস, যেহেতু সোডিয়াম কার্বনেট আছে, তাহলে আমরা E1 দিব না, V1S1 200 ইন্টু 0.75 ইন্টু V2S2, V2 কত বের করতে হবে? ডেসি মোলার মানে কত? 1.1। শেষ। V2 সমান কত? 200 ইন্টু 75 বাই 0.1, 1500 সেমি কিউ আসে। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করে কত গ্রাম বিশুদ্ধ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন? একদম সেম এটার মতো না, প্রথমে যে ম্যাথটা করছিস এইটা একদম এটার মতো। 10 গ্রাম ফেরাস সালফেট জারিত করে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট ছিল, আর এখানে কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট পাওয়া যাবে, এটা একবারেই
এখানে আমরা কি বলবো 10/152 ফেরাস্তাবির আণবিক ভর এটা ইনটু এর তুল্য সংখ্যা 1 এটা সমান কত হবে এখান থেকে W পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে আণবিক ভর সেটা দিতে হবে পটাশিয়ামের পারম্যাঙ্গানেটের আণবিক ভর হচ্ছে 57.1 ইনটু তার তুল্য সংখ্যা হচ্ছে 5 এখান থেকে ডাব্লুটা বের করে নিব তাহলে এখানে ডাব্লু সমান কত আসে এইটা আসতেছে তারপর একটু খেয়াল করে এখানে 250 ml 2 নরমাল নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড কত গ্রাম গাঢ় নাইট্রিক অ্যাসিড দরকার যেখানে নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্ব দেওয়া আছে 70%। তো তুমি আগে এখানে কত গ্রাম তাহলে তুমি আগে ডাব্লুটা বের করো ডাব্লু সমান কি এসএম প্রায় 1000 2 ইনটু নাইট্রিক অ্যাসিড আণবিক ভর কত 63 আর এখানে দেওয়া আছে 250 ডিভাইডেড বাই 1000 আমরা সিম্পল এইটাতে কতটুকু ভর আছে আগে এটা বের করে নিয়েছি কত আসতেছে এখানে 31.5 গ্রাম এবার বলছে 70% নাইট্রিক অ্যাসিডের কত হবে তাই পরিজনের নাইট্রিক অ্যাসিড কি হবে 70% করবা এটা নাইট্রিক অ্যাসিডের গাঢ়ত্ব 70% এইটা দেওয়া আছে মানে আদিতে তো আমার 70 ছিল এখন দরকার 31.5 তাই শতকরা কতটুকু দরকার 31.5 ডিভাইডেড বাই 70 ইন্টু 100 এতে 45 গ্রামের মতো কিছু একটা আসে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে পাওয়া গেল তা সম্পূর্ণরূপে কস্টিক সোডা এটা আমরা পড়ছি প্রিভিয়াস ক্লাসে কিন্তু এই টাইপের ম্যাথ একটা করছি প্রথমে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমরা বের করে নিই তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখান থেকে বের করতে গেলে কি করতে হয় আমি যদি এখানে দেখে আসি এখানে করছি আমরা এই যে এখানে দিছে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করে পাওয়া গিয়েছে সেটাকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করছে এটাও তাই কিন্তু এখানে বলছে 30 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে সেটা কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে বিক্রিয়াতে কি পরিমাণ কস্টিক সোডা ব্যবহার করা হয়েছিল একদম সেম কোশ্চেন এটা আমি করতেছি না এখানে যেটা ছিল ওইটার মতোই বলে এটা আমি এখানে স্কিপ করতেছি পরেরটা একটু দেখি এখানে বলছে দ্রবণটার নরমালিটি কত হবে দ্রবণটার এখানে নরমালিটি কত হবে আচ্ছা 50 ml n/10 সালফিউরিক অ্যাসিড 30 ml n/10 নাইট্রিক অ্যাসিড এবং 10 ml n/2 HCl প্রয়োজন আচ্ছা দেখো আমরা মিশ্রণের ক্ষেত্রে কি বলবো V1S1 V1 না V1S1 E1 প্লাস V2S2 E2 সমান যদি দুইটা হয় তাহলে দুইটা যোগ করি তিনটা হলে এরকম V3S3 E3 এইটা সমান সামেশন অফ VS এটা আমরা বলি এখন S1 E1 মানে কি নরমালিটি না আমরা n সমান কি পড়ছি এসি এখান থেকে আমরা কি বলবো V1N1 প্লাস V2N2 প্লাস V3N3 এইখান থেকে এই এখানে তো ই থাকবে বা এখানে যেটা বলবো এখানে আমরা VN বলতে পারি এখানে V এর মান কত 1000 n সমান এইগুলা ডিভাইডেড বাই কত উপরে এগুলা ডিভাইডেড বাই 1000 যেহেতু এখানে 1 লিটার বলছে উপরে সব মিলিলিটার আছে বলে নিচে তোমাকে মিলিলিটার নিতে হবে তাহলে V1 কত গুণ করো 50 ইন্টু 0.1 তারপরে প্লাস 30 ইন্টু 0.1/3 বা 0.33 তারপরে 0.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 1000 কত আসতেছে আমাদের 0.02 তার মানে 1/50 মানে n/50
500 ml 0.1 মোলার ঘনমাত্রা জলীয় দ্রবণ থেকে তাপ প্রয়োগ করে কত ml পানি পাতিত করলে দ্রবণের ঘনমাত্রা 0.4 মোলার হবে? তো তুমি এখানে যেহেতু এখানে একটাই জিনিসই বলছে, মানে একটাই যৌগ বলছে, সেজন্য তোমাকে এখানে তুল্য সংখ্যা দেওয়া তো দরকার নাই। তুমি V1 S1 সমান V2 S2 করো, মানে এই এতটুকুর জন্য কতটা পানি প্রয়োজন সেটা আগে বের করো। তাহলে এখানে আমরা কি করব, 500 ইন্টু 0.1 এটা সমান 0.4 ইন্টু V। এখান থেকে আমি V কতটুকু পাচ্ছি, কতটুকু প্রয়োজন, 0.4 দেওয়া ছিল, সেজন্য কিন্তু এখানে 0.4 নিয়েছি। V2 কত হবে, V2 আসতেছে 125 ml, আর দিতে ছিল 500 ml, তাই পানি কত টাকা যোগ করতে হবে, এই 500 থেকে 125 বাদ দিতে হবে, কত থাকে 375 ml। আচ্ছা, তারপরে এখানে একটু খেয়াল করি, আয়রন 2+, এখানে কি বলছে, বিক্রিয়াটিতে 100 ml 1 মোলার পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ কত গ্রাম আয়রনকে জারিত করবে, কত গ্রাম Fe2+ কে জারিত করবে। Fe2+ নিতে বলছে আর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট নিতে বলছে, এই দুইটা নিতে বলছে। কি জিনিস, এইরকম টাইট্রেশন টাইপের ম্যাথ বা জারণ বিজারণ সমযোজিত সমীকরণ যেটাই বলুক, আমরা এইভাবে লিখতে পারি। এখানে 1 গুলা শব্দ যদি তুমি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য দাও, তাহলে তুমি এখানে N1 বলতে কোনটা সূত্র অ্যাপ্লাই করবা, 1000 ml, মানে VS অ্যাপ্লাই করবা, এখানে লিটারে করে নিলে এখানে 1 দিতে হবে, লিটারে করে নিলেও ভালো হয়। 1 ঘনমাত্রা 1, আর তুল্য সংখ্যা কত, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5, এটা দিলাম। N2 বলতে আয়রনের কত গ্রাম ভর বের করতে বলছে, W, আয়রনের আণবিক ভর 56, আয়রনের তুল্য সংখ্যা 1, এখান থেকে W বের করে নিব, শেষ। কত আসে, 280 মতো আসে, এইটা। পয়েন্ট 5 মোলার সালফিউরিক অ্যাসিড, 20.5 ml দ্বারা 20 ml, মানে এই সালফিউরিক অ্যাসিডের আয়তন কত, এটা। এরপরে এটা হচ্ছে কস্টিক সোডার আয়তন, মোলারিটি কত হবে, এটা শেষে V1S1 V2S V1S1 E1, এখান থেকে V2 S2 E2 করতে হবে না, এখান থেকে তোমাকে S2 বের করতে হবে। তো V1S1 কত, 0.5 ইন্টু 20.5 ইন্টু সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 ডিভাইডেড বাই কস্টিক সোডা 20 ইন্টু তার তুল্য সংখ্যা 1, এইটা সমান তুমি S2 পেয়ে যাচ্ছ। একবার আমরা ক্যালকুলেটরে বসাই, কত আসে, 1.025 মোল পার লিটার বা মোলারিটি। তারপরে 490 সেন্টিমিটার কিউব পানিতে 10 সেন্টিমিটার কিউব অন মোলার HCl যোগ করা হলে মিশ্রণের পিএইচ কত হবে, তো তুমি যখন এক্সট্রা পরিমাণে এত সেন্টিমিটার কিউব পানিতে 10 সেন্টিমিটার কিউব HCl যোগ করছো, তাহলে তোমাকে আগে ঘনমাত্রা বের করে নিতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ঘনমাত্রা কি হবে, S2 সমান কি, V1S1 ডিভাইডেড বাই V2, V1 কত, V1 হচ্ছে 10 ইন্টু 1 ডিভাইডেড বাই, পরে 10 সেন্টিমিটারকে পানিতে যোগ করা হয়েছে, তাই টোটাল দ্বিতীয় ক্ষেত্রে আয়তন হচ্ছে 500। তো এখানে আমরা ঘনমাত্রা পেলাম 0.02। তো পিএইচ সমান কি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন 0.02, তার মানে কত আসে, 1.7 আসে। এটা একটু মুখস্থ রাখবা, বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা কত, বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা হচ্ছে 12 মোলার, বাণিজ্যিক HCl এর ঘনমাত্রা 12 মোলার। এটা মূলত এটার জন্য আমি এখানে রাখছি। n সমান কি, এখানে বলছে কত মোল, n সমান আমরা জানি VL ইন্টু S, VL বলতে 300 ডিভাইডেড বাই 1000, আর ঘনমাত্রা হচ্ছে 12, তার মানে 3.60 আসে। এবার আমাদের চালন বিতরণ টপিক চলে আসছে।
জারণ বিজারণ টপিকে প্রথম কোশ্চেনটা কি বলছে, নিচের বিক্রিয়াটিতে কোনটি জারক এবং কোনটি বিজারক হয়েছে। আচ্ছা, জারক মানে কি, যার বিজারণ হয়েছে, তাই না? এখন একটু যদি দেখি, কভারটার এখানে 0, এখানে কি হয়েছে, কভার 2 প্লাস হয়েছে। ক্লোরিন এখানে 0, এখানে আমাদের ক্লোরিনের কি হয়েছে, মাইনাস হয়েছে, -2 হয়েছে Cl2 এর, একটার জন্য আলাদা কথা। এইখানে কভার্টের জারণ মান বাড়ছে আর ক্লোরিনের জারণ মান কমছে। এই যার জারণ মান বাড়ে তার জারণ ঘটে, তার মানে কভার্টের জারণ ঘটছে, তার মানে কভার্ট হচ্ছে বিজারক। আর ক্লোরিনের যেহেতু জারণ মান কমছে, ক্লোরিন হচ্ছে এখানে তোমার জারক। সিম্পল কথা। জারক বিজারক উভয় হিসেবে কাজ করবে কোনটা? জারক বিজারক উভয় হিসেবে কাজ করে কি কি, যে নাইট্রিক অক্সাইড, তারপরে নাইট্রাস অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, পারঅক্সাইড এবং ওজোন, এইগুলা। এর মধ্যে সালফার ডাইঅক্সাইড যেহেতু আছে, তাহলে এটা হবে নাইট্রিক না, কিন্তু নাইট্রাস অ্যাসিড হবে। দেখো, পারঅক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করে এখানে সালফারিক অ্যাসিড আসছে, বিক্রিয়াটিতে কি কি করছে, বিক্রিয়াটিতে কি কি করছে একটু দেখো। আমরা যদি সালফারের হিসাবটা করি, এইখানে সালফারের জারণ মান কত, এখানে সালফারের জারণ মান +6, সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ মান কত, +4। এই যে জারণ মান বাড়ছে, তার মানে কি, এখানে জারণ ঘটছে, তার মানে সালফার ডাইঅক্সাইড এখানে বিজারক হিসেবে কাজ করবে। সালফার ডাইঅক্সাইড বিজারক দেখো একমাত্র এ অপশনটাতে আছে, বাকি কোনো অপশনটাতে নাই, তার মানে তোমার পারঅক্সাইডের হিসাব করার কিন্তু কোনো রকম প্রয়োজন হচ্ছে না, তাহলে ডিরেক্টলি এইটা বলে দিবা। নিচের কোন বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড জারক হিসেবে কাজ করবে, একটু দেখো এখানে জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কোনটায় কোনটায় আছে, এ আর বি তে আছে। তা আমরা প্রথম থেকে দেখি, জিঙ্কের এখানে 0, এই জায়গায় জিঙ্ক 2+ হয়েছে, তাহলে জিঙ্কের যেহেতু জারণ হয়েছে, তার মানে সে বিজারক, তাহলে বাকি যে সালফিউরিক অ্যাসিড থাকতেছে সে জারক। প্রথমটাতে উত্তর পেয়ে গেলাম আমরা। নিচের কোনটা জারণ বিজারণ বিক্রিয়া না, তাহলে বেরিয়াম এখানে দেখো 2+, সালফেট 2-, এই যে যৌগটা হয়েছে এখানেও 2+, এখানেও 2-, যেহেতু এখানে জারণ মানে কোনো পরিবর্তন হয়নি, তাহলে এটা জারণ বিজারণ বিক্রিয়া না। কিন্তু খেয়াল করো, এখানে 0 থেকে মাইনাস হয়েছে, তার মানে এটা বিজারণ হয়েছে, এখানে মাইনাস থেকে 0 হয়েছে, জারণ মান বাড়ছে, তার মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া। এটাও জারণ বিজারণ বিক্রিয়া, এটাও জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া মূলত দেখবা জারণ মানের পরিবর্তন দেখে। আচ্ছা, নিচের বিক্রিয়ায় কোনটি জারক, নিচের বিক্রিয়ায় কোনটা জারক, লেড ডাইঅক্সাইডের সাথে ম্যাঙ্গানিজ 2+ সালফেট, লেড সালফেট হচ্ছে, আর এখানে এটা হয়েছে। তা লেড এখানে কত, লেড এখানে কিন্তু 4+, দেখো যেহেতু O2 আছে, তার মানে এখানে লেডের 4+ হচ্ছে, এইখানে লেডের জারণ মান +2। তো দেখো এখানে লেডের কি হয়েছে, 2 কমছে না, তা কমা মানে কি বিজারণ, বিজারণ মানে কিসের জারক, তাহলে লেড ডাইঅক্সাইডের কোনটা, লেড, স্পেসিফিক ভাবে যদি বলতে চাও, স্পেসিফিক তো লেড বলা যাবে না, বলতে হবে এখানে লেড ডাইঅক্সাইড, কারণ লেড অক্সাইডের মধ্যেই তো তোমার জারণ হয়েছে লেড, ঠিক আছে, কিন্তু জারক বলতে গেলে তোমাকে তো পুরোটাই বলতে হবে, কার জারণ হয়েছে বা কোনটি জারিত হয়েছে সেক্ষেত্রে আলাদা কথা। নিচের বিক্রিয়ায় জারক আইডেন্টিফাই করো, নিচের বিক্রিয়ায় তোমাকে জারক আইডেন্টিফাই করতে বলছে। তো জারক কিভাবে আইডেন্টিফাই করবে, দেখো এখানে নাইট্রোজেনের এই জায়গায় আয়রন কি হয়েছে, আয়রন 2 থেকে 3+ তার একটা বিজারণ হয়েছে, ওটা বাদ। হাইড্রোজেন আয়ন এখানে সেম জিনিস আছে, তাই ওটা হচ্ছে না। নাইট্রেট এখানে কত কত আসতেছে, নাইট্রেট এখানে +5 আসে, এই যে নাইট্রেট দেখো +4, তাই এখানে কমে গেছে না, কমে যাওয়া মানে এটা বিজারিত হয়েছে, মানে সেটা জারক। 2FeCl3 SnCl2, এই বিক্রিয়ায় SnO Fe এর মধ্যে কি বিক্রিয়া করছে, Fe এখানে 3+, 3+ থেকে 2+ হয়েছে,
তার মানে এখানে বিজারণ হয়েছে, তার মানে Fe জারক। তো জারণ বিজারণ বিক্রিয়াই হয়েছে এখানে, যেহেতু জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে তাহলে এখানে জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, সিম্পল একটা জিনিস। এরপরে বলছে নিচের কোন বিক্রিয়াটি সত্য, নিচের বিক্রিয়া কোনটি সত্য। তা Sn এখানে কি 2+ থেকে 4+ হয়েছে, তার মানে Sn জারিত হয়েছে, Sn এর জারণ ঘটছে মানে Sn এখানে জারিত হয়েছে, Sn is oxidized। আর বাকিগুলো তুমি চাইলে বলতে পারো আয়রনটা এখানে তোমার বিজারিত হয়েছে। কোন রাসায়নিক বিক্রিয়ায় Fe(CN6) 3- থেকে, দেখো এখানে 3- থেকে 4- হয়েছে, মানে কি একটা ইলেকট্রন গ্রহণ করছে না, তার মানে সে একটা ইলেকট্রন লাভ করছে। আচ্ছা, সোডিয়াম থায়োসালফেটের সাথে আয়োডিন দিয়ে এখানে এই জিনিসটা আসছে, তাহলে এখানে কি আয়োডিন এখানে কি হয়েছে 0 থেকে মাইনাস হয়েছে, তার মানে কি সে গ্রহণ করছে, গ্রহণ করলে কি বিজারণ, বিজারণ মানে সে জারক, তাহলে এখানে জারককে I2 জারক। আর আয়োডিনের জারণ ঘটছে এটা তো হচ্ছে না, এটা তো জারক না, জারক শুধুমাত্র I2, তার মানে প্রথমটা কারেক্ট। সেম টাইপের কোশ্চেন পরেরটা, কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া দিয়ে যেগুলো আসছে এখানে বের করে ফেলি আমরা। এখানে 2+ থেকে এখানে হয়েছে 1+, এখানে কি কপারের জারণ বিজারণ ঘটছে না, আয়োডিন মাইনাস থেকে কি হয়েছে 0 হয়েছে, তার মানে আয়োডিনের এখানে জারণ ঘটছে, তাহলে পটাশিয়াম আয়োডাইড বিজারক, যার জারণ ঘটে তাকে আমরা বিজারক বলি। আর এখানে জারণ মান কমছে, তার মানে সে হবে জারক, তাহলে প্রথমটা কিন্তু কারেক্ট আছে। বাকিগুলো দেখি। পটাশিয়ামের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, দেখো পটাশিয়াম তো এখানে সেই যা আছে এখানে কিন্তু তাই আছে, এক দুইটা ইলেকট্রনের আদান প্রদান ঘটে, এখানে দেখো দুইটা ইলেকট্রন না, আয়োডিন এখানে 2 হয়েছে, তার মানে আয়োডিনের এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আদান প্রদান করতেছে। এরপরে সাজেস্টেড কোশ্চেন গুলো যদি খেয়াল করো, এইখানে এম কি হবে বের করতে বলছে, এম এর মান কত হবে, এম এর মান কত হবে, তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি, তুল্য সংখ্যার বিনিময় করে দিবা, সিম্পল কথা, তুল্য সংখ্যার এখানে বিনিময় করবো, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের তুল্য সংখ্যা। আচ্ছা এখানে আর সহজ করে দেখো, এখানে কত, এখানে হচ্ছে 7+, 7+ থেকে কত হয়েছে 2+ না, তার মানে কি 5 ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, শেষ। এইগুলো অক্সাইডে, এই অক্সাইড গুলোতে জারণ সংখ্যা হিসেব করো। সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইডের জারণ সংখ্যা কত, এখানে -2, আর এটা কি পারক্সাইড, পারক্সাইডের জারণ মান আমরা জানি -1, আর সিম্পলক্সেনের জারণ সংখ্যা 0, তো এটা কোথায় আছে, ডি তে আছে না। নিচের সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়ার ও সোডিয়াম থায়োসালফাইড যৌগে সালফারের জারণ সংখ্যা যথাক্রমে কি হয়েছে, তা এখানে সালফারের জারণ মান কত জানি আমরা, দেখো যদি আমরা বের করি, এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -6, তার মানে এখানে +4, একটা সালফারে +2, এখানে কত আসে, এখানে হচ্ছে -12, আর এখানে হচ্ছে +2, তার মানে 10, এখানে কত হবে 10 হবে, তাহলে 2.5, তাহলে একটা সালফার এখানে 2, আর এখানে একটা সালফার হচ্ছে 2.5, 2 থেকে কি হয়েছে 2.5 হয়েছে, 2 থেকে 2.5 হয়েছে। এটা পারক্সাইড, পারক্সাইডের জারণ মান -1, সুপার অক্সাইডের জারণ মান হচ্ছে -1/2, এখানে শেষেরটা কারেক্ট। অক্সোভ্যানাডিয়াম ও ডাইঅক্সোভ্যানাডিয়াম আয়নে ভ্যানাডিয়ামের জারণ অবস্থা কত হবে, অক্সোভ্যানাডিয়াম ও ডাইঅক্সোভ্যানাডিয়াম। আচ্ছা, অক্সোভ্যানাডিয়াম মানে হচ্ছে ওই সেটা AvO2+, আর এটা কি এইখানে এইরকম এই দুইটা আয়ন, তাহলে এখানে যদি একটু খেয়াল করো, দেখো তুমি এখানে বের করো, ভ্যানাডিয়াম যদি x ধরো, তাহলে অক্সিজেন -2, x - 2 সমান কি +2, তার মানে এখানে আসতেছে +4, অক্সোভ্যানাডিয়ামের জারণ মান আসতেছে +4 ভ্যানাডিয়ামের, আর এখানে কত আসবে x - 4, x - 2 ইন্টু
2 x minus 4 সমান +1, তার মানে +5 আসতেছে। তাহলে +4 ও +5। বোরোমিন গাঢ় সোডিয়াম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে বোরোমাইড আয়ন আসতেছে, আর এখানে সোডিয়াম আয়ন আর পানি আসতেছে। এখানে বোরোমিনের জারণ সংখ্যা কি হয়েছে? এখানে দেখো 0, 0 থেকে এখানে কি হয়েছে? -6, এখানে +5। বোরোমিনের এখানে +5 হয়েছে, 0 থেকে +5 হয়েছে। একই যৌগ থেকে তুমি বোরোমিনের জারণ মানটা বের করে নিবা, সিম্পল হিসেব। ব্লিচিং পাউডারে এই ক্লোরিন এবং এই ক্লোরিনের জারণ মান কত? দেখো ক্যালসিয়াম 2+, এই ক্লোরিন -1, তার মানে এই ভিতরে OCl পুরোটা -1 হতে হবে। তাই দ্বিতীয় ক্লোরিনের জারণ মান পেলাম আমরা -1। তাহলে এই CrD অলরেডি বাদ, দ্বিতীয় ক্লোরিনের জারণ মান এটা -1। এখন আসতে হবে এই ক্লোরিনের জারণ মান কত হতে হবে? OCl টোটালটা জারণ মান কত হতে হবে? -1 হতে হবে। অক্সিজেনের জারণ মান -2 জানো, তাহলে ক্লোরিনের জারণ মান কত হলে এই পাশে -1 পাবা? ক্লোরিনের জারণ মান যদি +1 হয়, তাহলে বি কারেক্ট। কোন যৌগসমূহের কার্বনের জারণ মান 0 না? কোন যৌগে কার্বনের জারণ মান 0 না? তো একমাত্র সোডিয়াম কার্বনেটে কার্বনের জারণ মান আছে, বাকি সব কয়টা দেখো কার্বনের জারণ মান কিন্তু 0। হিসেব করে দেখো, সোডিয়াম কার্বনেটে কার্বনের জারণ মান কত হয়? +4। কোন যৌগটাতে নিচের কোন যৌগটাতে সালফারের জারণ সংখ্যা সবথেকে কম? তাই তোমার প্রত্যেকটা বের করতে হবে। সালফাইডে এখানে -6, এখানে +2, তার মানে এই সালফার হবে এখানে +4। সালফার জারণ মান +4, সালফিউরিক অ্যাসিডে সালফার জারণ মান +6। হাইড্রোজেন সালফাইডে কত? হাইড্রোজেন যদি এখানে +2 হয়, তার মানে এখানে কত আসবে? -2। আর এখানে সোডিয়াম বাইসালফাইডে সোডিয়াম +1, হাইড্রোজেন +1, সালফেটে -2, মানে এখানে সোডিয়াম বাইসালফাইডে ও অক্সিজেনে -4, তাহলে +6 আসছে এখানে। তো অক্সিজেনের 4 2 8, -8, তাহলে +6 আসতেছে। তো সর্বনিম্ন কি -2 না? হাইড্রোজেন সালফাইডে সব থেকে কম আছে। পটাশিয়াম ডাইক্রোমেট এসিডীয় দ্রবণে সালফার ডাইঅক্সাইড চালনা করলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। এই ক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ সংখ্যা কি উৎপন্ন হবে? এসিড মাধ্যমে যদি দেওয়া হয় পটাশিয়াম ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+ হবে। এইটুকু মনে রাখতে হয় যে পটাশিয়াম ডাইক্রোমেট যদি থাকে, সেখান থেকে আমরা প্রোডাক্ট পাবো ক্রোমিয়াম 3+। সমাধানের জন্য 2 দিই, তাহলে এখানে হচ্ছে 6+, 6+ থেকে এখানে হয় 3+, 6 থেকে 3 এ যায়। এখানে জারণ বের করতে বলছে ম্যাঙ্গানিজের, আর এখানে কি ফ্লোরিনের আমরা জানি -1, তাহলে এখানে -4, এখানে বেরিয়াম 2+, তাহলে ম্যাঙ্গানিজ কত হতে হবে? ম্যাঙ্গানিজ যদি +2 হয়, তো দেখো টোটাল তো জারণ সংখ্যা 0 হয়ে যাচ্ছে, তাহলে ম্যাঙ্গানিজের জারণ মান এখানে আমরা পেলাম +2। এখানে কার বলছে? আয়রনের বের করতে বলছে, তাহলে এখানে -6, লিথিয়াম +2, ম্যাগনেসিয়াম +2, তো দেখো আয়রনের যদি +2 হয়, সব মিলে জারণ সংখ্যা 0 হয়ে যাচ্ছে না? তার মানে এটা। ম্যাঙ্গানেট আয়নকে ইথান ডাইওয়েট আয়ন দ্বারা বিজারিত করলে ম্যাঙ্গানিজের জারণ মান কত? তো ম্যাঙ্গানেট থেকে কি আসে? এটা থাকলে এখান থেকে Mn2+ হবে উৎপাদে। যার সাথে তুমি বিক্রিয়া করো না কেন, এখান থেকে তুমি Mn2+ পাবা। Mn এর জারণ মান কত হবে? +2 হবে। সালফারের জারণ মান কত বৃদ্ধি পায়? 0.5 বৃদ্ধি পায় না? এখানে আমরা আগে বের করছিলাম কত? একটা সালফারের 2+, আর এখানে একটা সালফারের 2.5, তার কি 0.5 বৃদ্ধি পায়? এখানে 0.5 বৃদ্ধি পায়। N এর মান কত? দেখো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে এই পাশে কি কি হবে? পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমরা বলেইছি যে আমরা ক্রোমিয়াম 3+ দিব। পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমাকে প্রোডাক্ট দিতে হবে ক্রোমিয়াম 3+। তাহলে এখানে একটা ক্রোমিয়াম, এখানে কি ক্রোমিয়াম 6+ থেকে 3+ হয়েছে একটা ক্রোমিয়ামে। এই দুইটা ক্রোমিয়ামের জন্য কত হবে? মানে একটা ক্রোমিয়ামের জন্য 3টা ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, তা দুইটা ক্রোমিয়ামের জন্য কয়টা হবে? 6টা ইলেকট্রন স্থানান্তরিত হবে। এটা তো সিম্পল একটা হিসেব। বিক্রিয়ায় জারক পদার্থ কয়টি ইলেকট্রন গ্রহণ করতেছে? আচ্ছা, জারক কি? কপার সালফেট, কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড, কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড এর মধ্যে
আমাকে জারক বিজারক যদি আইডেন্টিফাই করতে হয়, জারক বিজারক কি করে আইডেন্টিফাই করব? যদি একটু মনে রাখো, ধাতুর সংখ্যা যদি অধাতুর সংখ্যা থেকে বেশি হয় তাহলে সেটা হবে জারক। এই ধাতু অধাতুর ক্ষেত্রে তুমি কার্বন আর হাইড্রোজেনটাকে তুমি ধাতু ধরে নিবা। আর একটা সকল আস যৌগ, এটা বিজারক হবে। সকল আস যৌগ এরাও বিজারক হয়। সকল আস যৌগ এটা বিজারিত হয়। তা পটাশিয়াম আর আয়োডিন এই দুইটা কি সমান না? পটাশিয়াম ধাতু আর আয়োডিন তো অধাতু। যদি সমান হয় তাহলে তারা হবে বিজারক। তাহলে এটা হলো বিজারক। কপার সালফেট হচ্ছে জারক। কপার সালফেট হচ্ছে জারক। কপার সালফেট 2+ থেকে এখানে 1 হয়েছে। কপার সালফেট 2+ থেকে 1 হয়েছে। দুইটা কপার থেকে এখানে কপার আছে কয়টা? একটা। তাহলে একটা কপার কি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন। আর এখানে যেহেতু দুইটা কপার আছে তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে এখানে টোটাল। ডাইক্রোমেট থেকে এখানে ক্রোমিয়াম 3+ আছে, বিক্রিয়াতে সম্পূর্ণ কয়টা ইলেকট্রন প্রয়োজন? তাই তো আগেই প্রথমটাই করছে এখানে, ওইটা এটা সেম, 6টা ইলেকট্রন প্রয়োজন এখানে। একটা ধরো মানে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইড কোন অনুপাতে থাকলে জারণ মান সম্পন্ন হবে? এখানে যে তুল্য সংখ্যা বিনিময় করে দিবা, পটাশিয়াম আয়োডাইডের তুল্য সংখ্যা এঁকে দিবা, এর তুল্য সংখ্যা এঁকে দিবা। তো এখানে আয়োডিনটা নিতে হবে যেহেতু আমাদের পটাশিয়ামটা হচ্ছে দর্শক আয়ন, সালফেট দর্শক আয়ন, সালফেট দর্শক আয়ন। তাহলে এখানে কপার এর তুল্য সংখ্যা কত? আর আয়োডিনের তুল্য সংখ্যা, আয়োডিন দেখো এখানে -1 দিয়ে কি হয়েছে 2, তার মানে আয়োডিনের তুল্য সংখ্যা হচ্ছে 2। আর কপার সালফেটের তুল্য সংখ্যা 1, তার মানে এখানে 2 আসবে, এখানে 1 আসবে, 2:1 হবে এখানে, 2:1। আচ্ছা, নিম্নে বিক্রিয়ায় কোনটি জারক ও কোনটি বিজারক? কোনটা জারক কোনটা বিজারক হবে? তো আমরা যদি দেখি এইখানে ম্যাঙ্গানিজের কত 2+, যেহেতু এখানে 2 দিচ্ছে, এইখানে ম্যাঙ্গানিজ কত হবে? সোডিয়াম +1, এইখানে ম্যাঙ্গানিজ হচ্ছে 7+, 2 থেকে 7 হয়েছে, তার মানে জারক সংখ্যা বাড়ছে, তাহলে সে হবে বিজারক। তাহলে বিজারক Mn NO3, তাহলে এই দুইটাতে বিজারক দেওয়া আছে, তাহলে আমাকে নাইট্রিক অ্যাসিডটা দেখতে হবে। নাইট্রিক অ্যাসিডটা কি জারক হবে নাকি এইটা জারক হবে? এই দুইটার মধ্যে কোনটা জারক হবে সেটা আমাকে বুঝতে হবে। এখন দেখো, আমরা যদি দেখি বিসমাথের কথা দেখি, বিসমাথ এখানে 3+, এখানে কত? এখানে +1 -6 5+, তা দেখো 5 থেকে কমে 2 হয়েছে, এই 3 হয়েছে, তার মানে কি সে গ্রহণ করছে না? গ্রহণ করা মানে সে হচ্ছে জারক। তাহলে এই সোডিয়াম এইটা হচ্ছে জারক আর এটা হচ্ছে বিজারক। নিচের কোনটি সঠিক আয়নিক সমীকরণ? নিচের কোনটি সঠিক আয়নিক সমীকরণ? দেখো ক্রোমিয়াম ডাইক্রোমেট, সবগুলোতে ডাইক্রোমেট আছে, ডাইক্রোমেট থাকলে আমাকে ক্রোমিয়াম 3+ লিখতে হয়, সামনে 2 থাকে, এগুলো সব ঠিক আছে। এখন এটা কি? এটা হচ্ছে জারক। জারকে যে কয়টা অক্সিজেন থাকে ঠিক সেই কয়টা অণু পানি নিতে হয়। তো সেই কয়টা অণু পানি কোথায় কোথায় আছে? বি আর সি তে আছে। তার মানে এ আর ডি অলরেডি বাদ। এখন বি আর সি এর মধ্যে এবার তোমাকে হিসাব করতে হবে। Fe2+ থাকলে এ পাশে হচ্ছে Fe3+, দুইটাতে Fe3+ আছে, দুইটাতে Fe3+ আছে। এখন কোনটা কারেক্ট হবে? এখন দেখো এখানে যেহেতু 6টা ইলেকট্রন স্থানান্তরিত হয়, আমরা জানি এই এই যে ক্রোমিয়াম 3+, 6+ থেকে 3+ হয়, দুইটার জন্য 6 হয়, 6টা ইলেকট্রন স্থানান্তরিত হয়। তো এই যে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া কি করতে হয়? বিজারণ অর্ধবিক্রিয়ার ক্ষেত্রে 6 গুণ করতে হয়, যেহেতু 6টা ইলেকট্রন স্থানান্তরিত হয়। কারণ Fe2+ থেকে Fe3+ মানে কি একটা ইলেকট্রন স্থানান্তরিত হয়, তো ইলেকট্রন কাটতে গেলে কি করতে হবে? 6 গুণ করতে হবে না? তাহলে সেই হিসেবে 6 কিন্তু আয়রন আগে চলে আসবে। এই বিক্রিয়াটাতে কোনটা জারিত, এই জারিত মৌল কোনটা বিজারিত মৌল কোনটা? জারিত মানে কি? যা জারণ করছে। তো এখানে পটাশিয়াম তো সেম, নাইট্রোজেনের এখানে কত আসতেছে? -6, এখানে +1। -6 কি করে বুঝতে পারছো? তো অক্সিজেনের -2 ইন্টু 3, 3 × -6, তাহলে এখানে নাইট্রোজেনের জারণ মান +5। এই জায়গায় কত? এখানে -4 আর এখানে হচ্ছে 1, তার মানে নাইট্রোজেনের জারণ মান এখানে আসতেছে +3। আর অক্সিজেন কত? অক্সিজেন 0। অক্সিজেন দেখো এখানে গ্রহণ করছে না, নাইট্রোজেন গ্রহণ করছে, আর অক্সিজেন -6 থেকে 0 হয়েছে, তার মানে ত্যাগ করে দিছে। তার মানে নাইট্রোজেন গ্রহণ করছে মানে নাইট্রোজেন বিজারিত হয়েছে, নাইট্রোজেন নিজে গ্রহণ করছে, নাইট্রোজেন বিজারিত হয়েছে, আর অক্সিজেন যেহেতু ত্যাগ করছে অক্সিজেন জারিত হয়েছে। তাই জারিত বলতে কি অক্সিজেন, বিজারিত বলতে কি নাইট্রোজেন।
এই মানে প্রথম কোনটা জারিত হয়েছে সেটা লিখতে বলছে, কিন্তু এগুলো কিন্তু উল্টাই যায়। নিম্নলিখিত জারণ বিজারণ বিক্রিয়ার উৎপাদক কি হবে? তো পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে আমার আসবে হচ্ছে কি আসবে? ক্রোমিয়াম সালফেট আসবে, পটাশিয়াম সালফেট আসবে, ক্রোমিয়াম সালফেট আসবে, ক্রোমিয়াম সালফেট আসবে, পটাশিয়াম সালফেট আসবে, ফেরাস থাকলে ফেরিক সালফেট আসবে, আর পানি আসবে। সমতা বিধান দেয় নাই, শুধু প্রোডাক্ট কি চাইছে সেইটা দিতে বলেছে এখানে। বিক্রিয়াটা সম্পূর্ণ করো। তো পটাশিয়াম ডাইক্রোমেট থাকলে সেখান থেকে আমরা পাই হচ্ছে ক্রোমিয়াম 3+, প্রোডাক্টে 3+ লিখতে হবে। তো এখানে ক্রোমিয়াম যেহেতু 2টা আছে, এখানে সামনে 2 দিবা, তাহলে এইটা উত্তর হবে। একটা মৌলের সাধারণ জারণ সংখ্যা হচ্ছে -2, বহিঃবেষ্টনীতে কয়টি ইলেকট্রন থাকবে? -2 মানে কি, যে 2টা গ্রহণ করতে পারে, তাহলে বাইরে 6টা আছে না? কারণ বাইরে যদি 6টাই থাকে তাহলে তো একটা গ্রহণ করা সম্ভব হবে, এই একটা বস্তু 2টা গ্রহণ করা সম্ভব হবে। এই বিক্রিয়ায় কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে? বিক্রিয়ায় কয়টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে? তো দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট। আচ্ছা, এখানে তুল্য সংখ্যার বিনিময় করে দিব আমরা। ফেরাস সালফেট পটাশিয়াম পারম্যাঙ্গানেট তুল্য সংখ্যা 5 না? 5, আর এখানে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1। তো এখানে 5টা ইলেকট্রন স্থানান্তরিত হবে, যেহেতু তুল্য সংখ্যা 5। সমতা বিধানের জন্য কিন্তু এখানে 2 গুণ করে তাই এগুলো করে, তাহলে সমস্যা নাই। নিম্নের বিক্রিয়ার সমতা সাধনে ABCDEFG এর মানের ক্রমবিন্যাস কত হবে? এখানে জারণ বিজারণ সমতাকৃত সমীকরণে করতে হবে। প্রথমে জারক বিজারকের তুল্য সংখ্যা বিনিময় করে দিব। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা 6, তার মানে এখানে 6 দিব, আর এই ছিল তুল্য সংখ্যা 1, সেখানে A দিব। তাহলে A এর মান 1, B এর মান 6। A এর মান 1, B এর মান এখানে এখানে HCl তো তোমার মাধ্যম, ওখানে তো 6 দেওয়া যাবে না, 6 দিতে হবে C তে। তাহলে C তে 6 কোথায় কোথায় আছে দেখো, এইটা আছে A আর এটা আছে C, এই দুইটা, তার মানে অলরেডি AC বাদ। তাহলে আমরা কিন্তু দুইটা কমায় ফেললাম। এই দুইটার মধ্যে আসো। আমরা জানি জারকের অক্সিজেনের সমপরিমাণ পানি লিখি, তাহলে এখানে অক্সিজেন হচ্ছে 7টা, আমরা এখানে পানি দিব 7টা, F এর মান 7, তা দুইটাতে দেখো F এর মান 7 আছে। এবার এখানে হাইড্রোজেন আসবে কয়টা? হাইড্রোজেন আসবে 14টা। এখানে আমার বি কত আসবে? বি আসবে 14টা। তো দেখো এখানে বিও সেম। এবার তুমি আয়োডিন হিসেব করো, এখানে আয়োডিন কয়টা? আয়োডিন হচ্ছে এখানে 6টা, এখানে আয়োডিন পেলাম 6টা, তার মানে এখানে 3টা আয়োডিন হবে। 3 দুগুণে 6টা, তার মানে বি কারেক্ট। এখানে 8টা আয়োডিন দেওয়া আছে। সুন্দর কিন্তু একটা কনসেপ্ট সলভ। এটা তো করছি, একটা ইলেকট্রন গ্রহণ করবে। এবার আসো লাস্টের এই জিনিসটা কি, এটা কিন্তু আমাদের শর্ট সিলেবাস বহির্ভূত অধ্যায়ের, ওই যে বিয়াট ল্যাম্বের সূত্র যেগুলো আছে সেইগুলো রিলেটেড। যেহেতু ফুল সিলেবাসে কোশ্চেন আসবে, সাস্টে অন্যান্য জায়গায় চট্টগ্রামে আসতে পারে, সেই জন্য অল্প একটু টুকটাক জিনিস আমি এখানে রাখছি। এখানে বলছে স্পেকট্রোফটোমেট্রিক ক্ষেত্রে কোন সম্পর্কটা সঠিক না। তো দেখো, এই ক্ষেত্রে আমরা জানি A সমান log I0 ডিভাইডেড বাই I। তার মানে এটা সমান তুমি যদি উল্টাই দাও তাহলে এরকম লিখতে পারো log I বাই I0, যদি তুমি মাইনাস নিয়ে আসতে চাও। এই log I বাই I0 এইটাকে t দ্বারা প্রকাশ করা হয়, তার মানে মাইনাস log t হবে এখানে। A সমান log t, তা মাইনাস যদি দেওয়া নাই তার মানে এইটা বলতে পারি আমি, কাছাকাছি কিন্তু আছে। এইখান থেকে দেখো আরেকটা কোশ্চেন, যে মোলার এক্সটিংশন ধ্রুবকের একক কি? লিটার, লিটার পার মোল পার সেন্টিমিটার আসতে পারে কিন্তু। এখানে কোশ্চেনটা কি বলছে, একটি দ্রবণের মোলার এক্সটেনশন শোষণ ধ্রুবক হচ্ছে এত লিটার পার মোল পার সেন্টিমিটার। দ্রবণের পুরুত্ব যদি 2 সেন্টিমিটার হয় এবং শোষণ যদি 5 হয়, তাহলে দ্রবণটার ঘনমাত্রা কত হবে? শোষণ 5 মানে ওটা হচ্ছে A এর মান, এটাই হচ্ছে শোষণের। আমরা সূত্র কি জানবো এখানে? A সমান ECl, এরকম সূত্র বলতে পারি। তা A এর মান কত? A এর মান হচ্ছে 5। মোলার এক্সটিংশন সহগ কত দিছে? 2 × 10⁵ এটাই হচ্ছে মোলার এক্সটেনশন সহগ।
2 × 10⁵ মোলার এক্সটেনশন সহ। সি এর মান কত? সি এর মানটা বের করতে হবে, আর এল পুরুত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই সি সমান কত হবে? 5 ভাগ 2 × 10⁵। তার মানে 1.25 × 10⁻⁻5 আসে, এটা আসে। দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে নিচের কোন সম্পর্কটা সঠিক? দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ে কোন সম্পর্কটা এখানে সঠিক, এটা বের করতে বলছে। তাহলে আমরা জানি এ সমান ইসিএল বা ইবিসি, এ সমান ইসিএল বা ইবিসি বলা যায়। এল মানে পুরুত্ব, এখানে পুরুত্বের পরিবর্তে বি ইউজ করছে। আর এ সমান কি পড়ছে আমরা? লগ 1/t, এটা বলা যায়। তার মানে এইটাই কারেক্ট। লাস্টে কোর্সের কিছু ম্যাথ আছে, এগুলো আমরা দেখি। যে 25°C তাপমাত্রায় 0.1 মোলার ঘনমাত্রা জলীয় দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড 4.2% বিয়োজিত হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? তো এটা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের যদিও, কিন্তু এইটা এখানে নিয়ে ফেলছিলাম, এই জন্য একটু দেখাই। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেহেতু এটা লঘুকরণ সূত্রের সাথে রিলেটেড, তাহলে বিয়োজনের হার যেহেতু আছে, তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান আমাকে আলফা সি দিতে হবে। আলফা এখানে 0.01 ইন্টু সি কত? ঘনমাত্রা কিন্তু আমি আগে দিছি, আর আলফাটা তুমি এখানে দিবা এইটা। কত আসে? 4.2 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, এগুলো করে নি, তারপরে ওই ম্যাথটা আসতেছি। পিএইচ যদি 9 থেকে 10 হয়, এটা তো বেগুনি। আর অনুসংখ্যা কত হবে? এত গ্রাম অনুসংখ্যা কত? তাহলে x সমান কি? W ইন্টু Na ডিভাইডেড বাই m। এটা হচ্ছে 1.008 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ডিভাইডেড বাই, এখানে আমাকে মলিকুলার ওয়েট দিতে হবে 2, তার মানে 3 হবে এখানে। এইটা আসে, অর্ধেক হয়ে যাচ্ছে না? 1/2। পারক্সাইডের জারণ মান কত? হাফ, মাইনাস হাফ। লাস্টে এটা একটা আসে, এটা আমরা একটু দেখি। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ যদি 96 গ্রাম হয়, এই বিক্রিয়ায় উৎপাদিত কেসিএল পরিমাণ কত হবে? এই বিক্রিয়ায় উৎপাদিত কেসিএল এর পরিমাণ কত হবে? আচ্ছা, তাহলে পটাশিয়াম ক্লোরাইড এটাকে যদি আমি উত্তপ্ত করি, সেখান থেকে আমি পাবো পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন পাবো। তাহলে সামনে 3 দিতে পারি, এখানে 2 দিলে, এখানে আমাদের মোটামুটি 2 দিলে হয়ে যাচ্ছে। এইখানে দেখো 96 গ্রাম অক্সিজেন উৎপাদিত হওয়ার কথা বলছে, আর কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এটা বলছে। পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত দিয়েছে এখানে? 74.6। দেখো এমনি এখানে অক্সিজেন কত? 32, 3 32 কত? 96। তাহলে এখানে যদি এইখানে এর আণবিক ভর বাই, মানে ভর বাই আণবিক ভর, ভর হচ্ছে 96 ডিভাইডেড বাই আণবিক ভর 96, মানে 1 মোল পাচ্ছি। তো এখানে যদি 1 মোল হয়, এটারও সেই সেম মোল হবে। তার মানে এখানে এখানে যদি তুমি 2 গুণ করে দাও, 2 যদি গুণ করে দাও, এখানে দেখো 3 গুণ করলে এর যে নিজস্ব আণবিক ভর, তার সাথে 3 গুণ করলেই তুমি এই উৎপাদকটা পেয়ে যাচ্ছ। এর যে নিজস্ব আণবিক ভর আছে, তাকেও যদি তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে তুমি এর ভরের বা উৎপাদের পরিমাণটা পেয়ে যাবে। 2 দিয়ে গুণ করলে কত আসে? 149.2 আসে। মোটামুটি আমরা পরিমাণগত রসায়ন শেষ করে দিলাম। ইনশাআল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন আসবে না।